সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আপনারা জানেন দীপ্ত কৃষি সংলাপে আমরা কৃষি বিষয়ক নানা বিষয় নিয়ে আসলে আলোচনা করে থাকি অনেক বিশেষজ্ঞদের সাথে। আজকের আমাদের আলোচনার বিষয় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পোলট্রি খাতের ভূমিকা। অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি কৃষিবিদ ফাল্গুনী মজুমদার। এবং আজকে যারা বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে আলোচনায় থাকবেন তারা হলেন প্রফেসর ডক্টর জাকির হোসেন হাবিব, চিফ সায়েন্টিফিক অফিসার এবং হেড অফ ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি আইডিসিআর। সাথে আছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং কাজী ফার্মস লিমিটেড। আরও আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, ডিপার্টমেন্ট অফ পোলট্রি সায়েন্স, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ময়মনসিংহ। আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত টিভি স্টুডিওতে। বর্তমানে বাংলাদেশের পোলট্রি শিল্প দ্রুত বর্ধনশীল একটি সেক্টর। খামারিরা বাণিজ্যিক ভিত্তিতে ব্রয়লার পালন করছে, কিন্তু সেইভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারছে না। খামারিরা না জেনে সুস্থ মুরগির জন্য মানুষের রোগ প্রতিরোধের ঔষধ প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক দিতে উদ্বুদ্ধ হচ্ছে, যেগুলো খামারের প্রাণীদের জন্য ব্যবহার করা উচিত নয়। যেহেতু এই ওষুধগুলো খামারে ব্যবহার করা হচ্ছে, তাই খামারের জীবাণুগুলো ধীরে ধীরে প্রতিরোধী হয়ে উঠছে এবং ওষুধগুলো অকেজো হয়ে যাচ্ছে, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক মানুষের চিকিৎসায় অনেকাংশে অকার্যকর হয়ে যাচ্ছে এবং মানুষ এই খাদ্য গ্রহণের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে সিআইএ এর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা। অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স AMR বিশ্বব্যাপী শীর্ষ জনস্বাস্থ্য হুমকিগুলোর মধ্যে একটি। এটি অনুমান করা হয় যে 2019 সালে ব্যাকটেরিয়া AMR বিশ্বব্যাপী 1.27 মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিল। অ্যান্টিবায়োটিক প্রতিরোধে AMR বিস্তার রোধ করতে সুস্থ প্রাণীদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র অসুস্থ প্রাণীদের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। মানুষ এবং প্রাণীদের মধ্যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং অত্যাধিক ব্যবহার ওষুধ প্রতিরোধী জীবাণুগুলোর বিকাশের প্রধান কারণ। পোলট্রি খাতের উন্নয়নে এখন জেলা উপজেলা পর্যায়ে খামারিদের সাথে চুক্তিবদ্ধ খামার পরিচালনা করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। চুক্তিবদ্ধ খামার করায় খামারি এবং কোম্পানি যেমন লাভবান হচ্ছেন, তেমনি সঠিক চিকিৎসকের পরিচালনায় নিরাপদ মাংস উৎপাদনের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, যেখানে জৈব নিরাপত্তা মেনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে নিরাপদ ব্রয়লার মুরগি উৎপাদনই মূল লক্ষ্য। আজকের আমাদের আলোচনার বিষয় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পোলট্রি খাতের ভূমিকা। আমরা জানি যে বাংলাদেশে প্রোটিনের চাহিদা মেটাতে এবং মাংসের চাহিদা মেটাতে পোলট্রি খাত সবচেয়ে বড় অবদান রাখছে। এবং যেহেতু আমরা দিন দিন খাদ্য কৃষি থেকে পুষ্টিভিত্তিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছি, তো সেই জায়গা থেকে কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পোলট্রি খাত খুবই বড় একটা ভূমিকা রাখছে। এই বিষয়ে আমি আজকে ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান আপনার কাছে জানতে চাই যে আসলে পোলট্রি খাতের ভূমিকা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কতটা এবং কিভাবে। ধন্যবাদ ফাল্গুনী। বাংলাদেশে পোলট্রি খাত যেটা এখন বিশ্বমানের, ইউরোপ আমেরিকাতে যেভাবে যে ধরনের প্রোডাকশন হয়, উৎপাদনশীলতা, এটা বাংলাদেশেও ঠিক ওরকমই অনেকটাই। খাদ্য নিরাপত্তা আমাদের সম্পন্ন হয়ে গেছে বলা যায়, কিন্তু নিরাপদ খাদ্য আমাদের জন্য বেশি জরুরি। নিশ্চিত করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো প্রাণী যখন অসুস্থ হয়, পোলট্রি যখন অসুস্থ হয়, তখন এগুলিকে চিকিৎসা করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। এই ট্রিটমেন্টের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। তো আসলে এই যে অপরিকল্পিতভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এটা আসলে খাদ্য নিরাপত্তার জন্য বড় একটি হুমকি হতে পারে। যেমন এটি আসলে আমরা যখন ওই মাংসটা আমরা কনজিউম করছি, আমাদের দেহে এসে সেটা আসলে আমাদের দেহে ঠিক অ্যান্টিবায়োটিকের সেম কার্যকারিতা হতে পারে। তো এই যে আমরা বলছি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল, যে এটার যে একটা, এবং এটা হিউম্যান হেলথ নিয়েও বলা হয় অনেক সময় যে আমরা মানে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক আমরা খরিদ করে থাকি দোকান থেকে, এটা একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আমি প্রফেসর ডক্টর জাকির হোসেনের কাছে জানতে চাই এই আসলে একদম স্পেসিফিক করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR যে আমরা বলছি, এটা বলতে কি বোঝায় বা এটার আসলে ক্ষতিকর প্রভাব কতটুকু? আমরা জানি যে জীবাণু ঘটিত বিভিন্ন রোগের কারণে আমাদের মৃত্যু এবং বিভিন্ন রকমের রোগবালাই হয়ে থাকে। তো এই জীবাণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাকৃতির, মাইক্রোস্কোপিক, এদেরকে এই জন্য বলা হয় মাইক্রোবস বলা হয়, যেগুলি ক্ষুদ্রাকৃতি, আমরা খালি চোখে আমরা দেখতে পাই না। তো এই জীবাণুগুলি থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে জীবাণুগুলি থেকে আমাদেরকে সুস্থ করার জন্য আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করি। তো এখন জীবাণু অনেক রকম হয়ে থাকে। কখনো কিছু জীবাণু আছে যেগুলো ব্যাকটেরিয়া, আমার ব্যাকটেরিয়াল জীবাণু দিয়ে আমাদের আক্রান্ত হয়, কখনো বা ভাইরাস আছে, কখনো বা প্রোটোজোয়া আছে। তো বিভিন্ন ধরনের জীবাণু আছে। তো এই সব ধরনের জীবাণুকে আমরা একসাথে বলি হচ্ছে মাইক্রোবস, যারা মাইক্রোস্কোপিক, যারা এই কারণে মাইক্রোবস বলি।
তো এদেরকে প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন কিছু ব্যবহার করি, যেমন আমি যখন দেখি একটা ব্যাকটেরিয়াল আক্রমণ হয় আমাদের শরীরে ব্যাকটেরিয়া দিয়ে, তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। যখন কোনো ফাঙ্গাস দিয়ে আক্রান্ত হয় তখন অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করা হয়। তো এই সবগুলিকে একত্রে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল। তো একটা সময় যখন প্রথম অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়, তো তখন তখন এটাকে বলা হতো ম্যাজিক বুলেট, কারণ এটা দেওয়ার খুব সাথে সাথে কার্যকর ছিল এবং দ্রুত মানুষ সুস্থ হয়ে যেত, এবং তখন বলা হতো ম্যাজিক বুলেট। তো এই ম্যাজিক বুলেটটা যখন আবিষ্কার করা হয় তখনই কিন্তু এর আবিষ্কারক যে আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন, উনি সতর্ক করেছিলেন যে এটা যদি র্যান্ডমলি দেওয়া হয়, যদি ইনডিসক্রিমিনেটলি দেওয়া হয়, যদি আমরা বিবেচনা না করে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে জীবাণুগুলি আর কাজ করবে না। এবং সেই অবস্থাটাই কিন্তু আমরা এখন পর্যবেক্ষণ করছি, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যবহৃত অধিকাংশ অ্যান্টিবায়োটিকগুলি অথবা অ্যান্টিমাইক্রোবিয়ালগুলি এখন আর তেমন কার্যকরী হচ্ছে না। তো সেটাকে আমরা বলি আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে জীবাণুগুলি এটার প্রতিরোধী হয়ে গেছে, যার ফলে আপনি একটা অসুখ হলে আপনি যখন একটা ওষুধ প্রয়োগ করছেন, সেই ওষুধটা কিন্তু কোনো কাজ করছে না, যার ফলে রোগীর, আমি দেখেছি WHO বলছে যে এটি সামনে পৃথিবীতে এটি আরেকটি মহামারী, যে অ্যান্টিবায়োটিক কাজ করবে না বা অ্যান্টিমাইক্রোবিয়াল যে আমাদের ড্রাগগুলো আছে সেগুলো কাজ না করার কারণে মানুষ মারা যাবে, মানে ওষুধ আছে কিন্তু মানুষের শরীর নিতে পারছে না। জি, এটা WHO এটা বলছে যে এটা একটা মহামারী সামনে, এটাকে সাইলেন্ট প্যান্ডেমিকও বলা হয়, নীরব মহামারী বলা হয়। আবার সাম্প্রতিককালে US CDC থেকে একটা কথা বলা হয়েছে, আমরা যে বলতেছি যে সামনের দিকে আমাদের একটা পোস্ট অ্যান্টিবায়োটিক এরা আসবে, মানে বিষয়টা হচ্ছে তখন আমাদের থরে থরে অ্যান্টিবায়োটিক সাজানো থাকবে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে, সেটাকে আমরা বলি পোস্ট অ্যান্টিবায়োটিক এরা। তো CDC আরও সতর্ক করে দিয়ে বলছে যে US CDC যে সে বলছে যে আমরা কিন্তু যে পোস্ট অ্যান্টিবায়োটিক এরা কথা বলছি সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা এই ধরনের একটা মারাত্মক পর্যায়ে কিন্তু অলরেডি চলে গেছি। তো এটাই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এবং এটাই আসলে এখন এখানে আমি যে বলি যে এটা কিন্তু একটা ওয়ান হেলথ প্রবলেম, যেটা সমস্যাটা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না। নিশ্চয়ই নয়। হ্যাঁ, আমাদের ডক্টর হাফিজুর রহমানের কাছ থেকে যে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল আমাদের শরীরে শুধু আমরা ওষুধ নিলেই ঢুকছে না, বরং আমাদের শরীরে খাদ্যের মাধ্যমেও ঢুকছে, এবং তার একটা বড় সোর্স হলো পোলট্রি। আপনি কি মনে করেন যে কি উপায়ে এই যে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্স, কি পদ্ধতিতে আসলে কমানো যায় বাংলাদেশের জন্য? আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা, এটা স্যার বলছেন, হাবিব স্যার, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের কিছু নির্দেশিকা আছে। হ্যাঁ, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তাদের একটা জরিপ আছে 2019 সালে, এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মাধ্যমে প্রায় 1.27 মিলিয়ন মানুষ এই মৃত্যুবরণ করে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওনার ওয়ার্ল্ড হেলথ WHO নির্দেশিকা আছে, কোনো পশু পাখির খামারে প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক শুধুমাত্র অসুস্থ প্রাণীকে, ইনফেকশন দেখা গেলে তখন পশু বা প্রাণীকে পানির জন্য ব্যবহার করতে হবে, তাও পরীক্ষা নিরীক্ষা করে যেটা প্রয়োজন সেটা দিতে হবে, এবং হলো অনুমোদিত ব্যক্তির কাছ থেকে, রাইট, যে কারো কাছ থেকে না, যেটা আমাদের দেশে দেখা যায় যে যত্রতত্র কোনো ডিলার বা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশনের মাধ্যমে শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে WHO নির্দেশনা আছে যে কিছু আছে ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক, CIA যে বলা হয়, যেমন যেগুলি মানুষের ট্রিটমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সিপ্রোফ্লক্সাসিন, কোলিস্টিন, তারপরে লিভোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল, এগুলি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলি মানুষের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ইয়েগুলি প্রাণীর চিকিৎসা ব্যবহার না করা। তো সেই জন্য যেটা হচ্ছে যে আমাদের সচেতন করতে হবে। এক তো আমাদের যে পোলট্রি সেক্টর আছে, আমাদের যেমন ব্রয়লার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ব্রয়লার দুই ধরনের হয়ে থাকে, এক ধরনের করা হয় কোম্পানি থেকে সরাসরি খামারির সাথে, এটা বলে চুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং, আর আরেকটা হচ্ছে যে গতানুগতিক, যেটা ট্রেডিশনাল হয়ে আসতেছে, যে কোম্পানি থেকে ডিলারের মাধ্যমে তারপরে খামারে যাচ্ছে। হ্যাঁ, তো এই ডিলারের মাধ্যমে যখন খামারে যাচ্ছে তখন ডিলাররা হচ্ছে মধ্যস্বত্বভোগী। এই ডিলারের মাধ্যমে যারা মুরগি করতেছে, সেখানে অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা যে ট্রিটমেন্ট দিতে হবে সেটা খুব একটা পালন হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তাদের যে অভিজ্ঞতা আছে অথবা অন্য কোনো ডাক্তার একটা প্রেসক্রিপশন করে গেছে, সেটাকে ফলো করে তারা একইভাবে তারা ট্রিটমেন্ট করতেছে। তো এটার কারণে
দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার এটা অতিরিক্ত হচ্ছে এবং যেটা নিষেধ আছে প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা নিষেধ সেগুলো ব্যবহার হচ্ছে। তো এখন এটা যে চুক্তিভিত্তিক যে খামার সিস্টেম, এখানে আমাদের কোম্পানির নিজস্ব প্রতিনিধি তাদের তত্ত্বাবধানে খামারগুলি চলে। আরেকটা হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব ভেটেরিনারিয়ান আছে, তাদের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, অ্যান্টিবায়োটিক মনিটরিংয়ের ভিতরে থাকে, হ্যাঁ, ডোজ যাতে ব্যবহার না হয় এবং যেগুলি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক সেগুলি যাতে ব্যবহার না হয় এগুলি নিশ্চিত করা হয়। কন্ট্যাক্ট ব্রয়লার ব্যবহার যেন না হয় সেটি নিশ্চিত করা হয়। আর একটি হলো যথাযথ রোগে যথাযথ সময়ে যথাযথ ওষুধ যেন ব্যবহার করা হয়, দুই দিকে লাভ। এই জন্য কোম্পানির যে বড় বড় নিজস্ব ফার্ম আছে সেখানে এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় এবং কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে যে ফার্মগুলি আছে সেখানে এগুলি নিশ্চিত করা হয় যাতে WHO যে নির্দেশনা আছে সেটা সঠিকভাবে পালন করা হয় এবং এর মাধ্যমে যে উৎপাদিত মুরগির মাংস বা ডিম এটা যাতে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি না করে, AMR এর কোনো ভূমিকা না রাখে, সেই জন্য আমরা এগুলি নিশ্চিত করে থাকি। তো সেটা এগুলি এই ইয়েটা যদি আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে দেখা যাবে যে WHO যে নির্দেশনা আছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধের জন্য, তাহলে আমাদের অনেকটা সহজ হবে এই ইয়েটা পালন করা, মানে এটা বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে। আমি এখন প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন আপনাকে, যে এই যে আমরা শুনলাম AMR নিয়ে মেলার কথা, যে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে বা বাড়ছে বা কমছে বা বিভিন্ন রকম সমস্যা, আসলে এর পেছনে কোনো রিসার্চ আছে কিনা? মানে এটা আসলে কিভাবে আমরা জানতে পারি বা কিভাবে আমরা অ্যাসেস করতে পারি যে এটা আরও হচ্ছে, বাড়ছে বা কমছে এই জিনিসটা? ধন্যবাদ ফাল্গুনি আপনাকে। আসলে AMR আসলে একটি এমার্জেন্সি ইস্যু বর্তমান বাংলাদেশে পোলট্রি ইন্ডাস্ট্রিতে, এবং যেটা ডক্টর জাকির এবং ডক্টর হাফিজ বললেন, আসলে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে গিয়েছে। যেমন IDCR এর একটি 2023 সালের রিপোর্ট আছে যেখানে বাংলাদেশে 11% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে মানুষের মধ্যে। মানে বিগত 5 বছরের তুলনায় এই 17 সাল থেকে 22 সালে আরও 11% বেশি ইনক্রিজ করেছে। তো এটা একটা অ্যালার্মিং জিনিস। আবার ওয়ার্ল্ডে যেটা বলা হলো যে 2050 সালের মধ্যে প্রায় 10 মিলিয়ন লোক হয়তো এই কারণে মারা যেতে পারে, এরকম একটা আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। তো আমাদের দেশেও কিন্তু যথেচ্ছ ব্যবহার হয়, যেটা হাফিজ সাহেব বললেন। বিশেষ করে আমাদের খামারি যারা আছে অসচেতনতার জন্য অথবা অতিরিক্ত মুনাফার জন্য এটা করে থাকে। তো আমরা আমাদের পোলট্রি বিজ্ঞান বিভাগের থেকে আমরা সম্প্রতি একটি গবেষণা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে আমাদের 100টা এরকম নর্মাল যারা খামারি আছেন তাদের একটা রিপোর্ট নিয়ে আমরা দেখেছি যে ওখানে প্রায় 9 ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ হয় এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো প্রায় 50%-এর বেশি, এবং সেই সাথে সাথে প্রায় 13 ধরনের নন অ্যান্টিবায়োটিক ড্রাগ বা অ্যাডিটিভস ইউজ হয়। অর্থাৎ একটা খামার, একটা ব্রয়লার যদি 30-35 দিন পালন করা হয়, দেখা যায় প্রতিদিনই তার পানিতে, খাবারে কিছু না কিছু আছে। আচ্ছা, তো এটা তো আসলে একটা অ্যালার্মিং জিনিস। এবং এই কারণে কিন্তু দেখা যাচ্ছে তাদের কিন্তু উৎপাদন খরচও বাড়ছে, প্রায় অ্যাভারেজে 10 থেকে 15 টাকা কিন্তু এই মেডিসিন কস্টে চলে যায়। কিন্তু আমাদের এখন মনে রাখতে হবে আমরা কিন্তু কোয়ান্টিটিতে আমরা কিন্তু এখন মোটামুটি কাছাকাছি মানুষের চাহিদার, কিন্তু কোয়ালিটিতে আমরা কিন্তু অনেক পিছিয়ে। যেটা নিরাপদ, যেটা আপনি বললেন যে নিরাপদ খাদ্য, সেই আঙ্গিকে যদি আমরা চিন্তা করি, আমাদের শুধু ব্রয়লার ওজন 2.5 কেজি হয়ে গেল এতে আমি অনেক লাভ করলাম, এটা কিন্তু না। আমাদের নিরাপত্তাটা একটা বিষয়, আমাদের কনজিউমাররা অনেক সচেতন। আপনি যদি নর্মাল একটা ব্রয়লার 180 টাকা হয়, আপনি একটা যদি বলেন যে এই ব্রয়লারটা নিরাপদ, সে কিন্তু 200 টাকা দিয়েও সেটি আরও বেশি দিয়েও কিনতে পারে। সো ওখানেও যদি ওজনে কিছুটা কম বেশি হলেও এটা কিন্তু মিনিমাইজ করা সম্ভব, এটা একটা বিষয়। আসলে উৎপাদক পর্যায়ে সচেতনতাও ভীষণ জরুরি। জি জি, অবশ্যই জরুরি। এবং আমরা ওখানে একটি ট্রায়াল দিয়ে দেখেছি যে এই যে 9টা বা অ্যান্টিবায়োটিক এগুলো একদম বাদ দিয়েও আমরা কিন্তু এটা মানে অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার কিন্তু তৈরি করা উৎপাদন করতে পারি। আর একটা বিষয় আপনি যদি একটু সুযোগ দেন, যে আমরা আসলে আমাদের মাংসে এবং লিভারে, মানে যেটা আমরা খাই, এখানে আসলে কতটুকু অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিক ইউজ হতেই পারে, এটার বিষয়ে আমরা একটি গবেষণা করেছিলাম আমি। সেখানে আমরা ঢাকা থেকে 5টা মার্কেট থেকে র্যান্ডমলি ব্রয়লার এবং সোনালির মাংস নিয়ে আমরা ল্যাবে পরীক্ষা করিয়েছি, ফুড সেফটি ল্যাবরেটরি, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ মহাখালীতে যেটা। সেখানে আমরা দেখেছি যে
আসলে যতটা আমরা প্যানিক হই বা আমাদের অনেক সময় মিডিয়াতে আসে এতটা ভয়ের কিছু নাই, কারণ ওখানে আমরা দেখেছি প্রায় 90%-এর উপরেই আসলে মুরগি আমাদের স্টিল নাও নিরাপদ। আচ্ছা। এবং সেটার কারণও হচ্ছে যে এই যে আমাদের বড় ইন্ডাস্ট্রিগুলো বা যারা লিডিং আছেন ওনাদের সচেতনতাটা বেড়েছে। আচ্ছা। ওনারা যে খাদ্যটা তৈরি করছেন এই খাদ্যটা কিন্তু এখন প্রায় 99% নিরাপদ। এবং যে হাফিজ সাহেব বললেন যে কন্ট্রাক্ট বা এইভাবে যারা মুরগিটা পালন করছেন ওনারা কিন্তু মনিটরিংটা করছেন ভালো করে, যেন সে ইচ্ছামতো ইউজ করতে না পারে। এই কারণে কিন্তু এই নিরাপত্তাটা বেড়ে গেছে। যারা কন্ট্রাক্ট ফার্মের আওতায় নাই, সাধারণ খামারি, তারা হয়তো বা দেখা যাচ্ছে যে প্যানিকড হয়ে অনেক সময় বেশি ব্যবহার করে ফেলছেন। প্রফেসর ডক্টর জাকির হোসেন, আমরা শুনলাম ডক্টর রিয়াসের কাছ থেকে যে এটা লিভারে বা ব্রেনে বা হয়তো বা জয়েন্টে এগুলো অ্যান্টিবায়োটিকগুলো জমা হচ্ছে, আসলে কি এইখানে বেশি নাকি বডি মাসে বেশি থাকে, বা এটা আসলে রান্না করলে অনেক সময় বলা হয় যে অ্যান্টিবায়োটিকটা কি এটা কি চলে যায়, বা মানে সাধারণ মানুষের মনে এরকম অনেক প্রশ্ন থাকে, একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন? অ্যান্টিবায়োটিকটা তো আসলে বিষ না, অ্যান্টিবায়োটিকটা হচ্ছে রোগ মুক্ত করার জন্য দেওয়া হয়। তো মুরগিকে দেওয়া হয়, মানুষকেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিকের সমস্যাটা কোথায়, মানে পোলট্রিকে অ্যান্টিবায়োটিক দিলে সমস্যাটা কোথায়, এটা তো আমাদের বিবেচ্য বিষয়। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যান্টিবায়োটিকগুলি দেওয়া হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকটা যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তখন মুরগির শরীরে যে জীবাণুগুলি থাকে সেইগুলি তখন যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যায়। তো আমরা যখন রান্না করি তখন বিভিন্নভাবে এই জীবাণুগুলির সংস্পর্শে আসি, তখন ওইটা দিয়ে যদি আমার কোনো অসুখ হয় তখন কিন্তু আমার ওই অসুখের জন্য আমার অ্যান্টিবায়োটিক পাওয়া মুশকিল হয়ে যাবে। তাছাড়া যদি আপনি পোলট্রি খামারে যদি আপনি যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে যেটা হবে যে আপনার ওই পোলট্রি অ্যান্টিবায়োটিক আমরা যতটা খাওয়া হয় তার সমস্তটা কিন্তু শরীরে অ্যাবজর্ব হয় না, একটা পোর্শন কিন্তু শরীর থেকে বের হয়ে আসে বিভিন্ন সিক্রেশনের মাধ্যমে। তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলি কিন্তু আপনার পরিবেশের মধ্যে চলে যায়। তো পরিবেশে যে জীবাণুগুলি থাকে সেইগুলিও কিন্তু তখন জীবাণু প্রতিরোধী হয়ে যায়, মানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যায়। তো এইটা হচ্ছে ভয়ের কারণ। ওই রোগ প্রতিরোধী জীবাণু যে আপনার আবার মানুষকে যদি আক্রান্ত করে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমাদের জন্য, যে তখন মানুষের তখন ট্রিটমেন্টের জন্য অপশন পাওয়া যাচ্ছে না। যেমন কোলিস্টিনের কথা বোধহয় আসছে এর মধ্যে, যে কোলিস্টিন একটা ড্রাগ, যেই ড্রাগটা কিন্তু আমরা একেবারে খুব টার্মিনাল স্টেজের পেশেন্ট, যার মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত, তাদের ক্ষেত্রে হয়তো লাস্ট রিসোর্ট কিংবা শেষ সম্বল হিসেবে আমরা কোলিস্টিন ইউজ করি। এখন এই কোলিস্টিন নামক অ্যান্টিবায়োটিকটা যদি আমি ক্রমাগত পোলট্রি কিংবা অন্য খাতে ব্যবহার করি তাহলে কিন্তু এটা প্রতিরোধী হয়ে গেলে মানুষের জন্য শেষ চিকিৎসা ভয়াবহ হয়ে যাবে। সে কারণে কিন্তু আপনার কোলিস্টিনটাকে সম্পূর্ণভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এবং কোলিস্টিন ছাড়াও আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর কিন্তু আরও বেশ কিছু মানুষের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো এটা ওভার দ্য কাউন্টার বিক্রি করা যাবে না, এই নিষিদ্ধ না, এটাকে টোটালি ব্যবহারের জন্য এটাকে মানুষ যাতে করে সেফলি মানুষ এই অ্যান্টিবায়োটিকগুলি যাতে শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই ব্যবহার করা যায়, যাতে করে এই অ্যান্টিবায়োটিক মানে কার্যকারিতা না হারায়। আপনি অ্যান্টিবায়োটিক যতই ব্যবহার করবেন এটার মানে স্বভাবটাই হচ্ছে যে জীবাণুগুলি প্রতিরোধী হয়ে যাবে। তাহলে আমরা পোলট্রির মাধ্যমে যাতে এই জীবাণু এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুগুলির আবির্ভাব না ঘটে সেই কারণে আমরা বেশ কিছু অ্যান্টিবায়োটিককে রেখে দিয়েছি, এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। তো সেটা যদি সুন্দরভাবে পালন করা যায় তাহলে কিন্তু আমরা একটু এই দিক থেকে সেফ থাকি, এটা হচ্ছে বিষয়। ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, এই যে আমরা বলছি যে রেজিস্ট্যান্সটা হয়ে যাবে আমাদের শরীরে পোলট্রির অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর আমরা সেই মাংস গ্রহণ করলে, আসলে কতদিন একটা উইথড্রয়াল পিরিয়ড থাকলে বা কিভাবে এই উইথড্রয়াল পিরিয়ডটা ম্যানেজ করলে এই রেজিস্ট্যান্স হবার সম্ভাবনা হিউম্যান হেলথে কম? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রথমেই শুনেছেন যে আমরা পোলট্রিতে যদি ডিজিজ হয়, রোগ হলে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হবে, এটা আমরা ফেরাতে পারবো না। কিন্তু আমরা যদি একটু সচেতন হই বা খামারিরা যদি সচেতন হন, নর্মালি অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে 5 থেকে 7 দিন এটা হচ্ছে উইথড্রয়াল পিরিয়ড ধরা হয়। যে ধরেন আপনি এটা কি বডি মাসের সাথে কোনোভাবে সম্পর্কিত, যে বড় ওজনের মুরগি হলে বেশি দিন বা কম ওজনের মুরগি হলে? না, এটা বডি মাসের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে আপনি ধরেন একটা মুরগি 35 দিনে বাজারজাত করবেন, আপনি যদি ডিজিজের মধ্যে অ্যাটাক করে আপনি যদি ইউজও করেন হয়তো 28 দিনে বা 29 দিন পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে আপনাকে এই 5 থেকে 7 দিন কিন্তু উইথড্রয়াল পিরিয়ডটা রাখতে হবে, কারণ এই সময়টার মধ্যে সেটা কিন্তু নিউট্রিলাইজ হওয়ার সুযোগ আছে। আরেকটা যেটা বিষয় আমি হয়তো বলবো যে এটা থেকে আমাদের উত্তরণে আমাদের খামারিদের তো সচেতন হওয়াটা অবশ্যই জরুরি, তবে তাদের আরও কিছু স্টেপ নেওয়া জরুরি, যেমন তাদের ব্যবস্থাপনাটা তাদেরকে কিন্তু ভালো মতো শিখে ফার্মিংয়ে আসতে হবে। আচ্ছা, এর মধ্যে যেমন ঘর একটা বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এমনভাবে ঘরটি করে আলো বাতাস হয়তো ঠিক মতো আসে না, হয়তো স্পেস কম থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, সে কারণে কিন্তু
তার ভিতর ওখানে রোগ জীবাণু গ্রো মানে করতে পারে, রোগ যেন না ছড়াতে পারে সেই পরিবেশটা আগে সেই নিশ্চিত করা পরিবেশটা জরুরি। হতে পারে। জি, তারপরে আরেকটা বিষয় হচ্ছে বায়োসিকিউরিটি। সেটা কিন্তু কোনোভাবে অনেক খামারি এটা মেনটেন করেন না। বায়োসিকিউরিটির অনেকগুলো বিষয় আছে, ফুড বাথ ইউজ করা, স্প্রে করা, আপনার তার নিয়মিত চারপাশটা খামারের চারপাশটা পরিষ্কার করা, এগুলো কিন্তু তাকে করে যেতে হবে। এছাড়া আছে আপনার ভ্যাকসিনেশন, ভ্যাকসিন দেওয়া, রোগের বিরুদ্ধে যে রোগগুলো পোলট্রিতে হয় ভ্যাকসিন দেওয়া, নিয়মিত টিকা প্রদান করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আগে আমরা শুনলাম যে প্রিভেন্টিভ ডোজে অ্যান্টিবায়োটিক ইউজ হয়, এটা রোধ দূর করতে হলে আমাদেরকে অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভস ইউজ করতে হবে। আচ্ছা, সেই অল্টারনেটিভসের মধ্যে যেমন আছে প্রোবায়োটিক্স, একটা গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু লাইভ ব্যাকটেরিয়া বা জীবাণু, কিন্তু সেটা উপকারী জীবাণু। হ্যাঁ, আরও আছে যেমন মেডিসিনাল প্লান্টস। প্রোবায়োটিক্স এটা কি বাজার থেকে সিনথেটিক প্রোবায়োটিক কিনে ব্যবহার করা নাকি কোনো ন্যাচারাল না, প্রোবায়োটিক? বাজারেই অ্যাভেলেবেল প্রোবায়োটিক্স পাওয়া যায় বিভিন্ন রকমের, বিভিন্ন স্ট্রেনের। এছাড়া আছে মেডিসিনাল প্লান্টস আছে, যেমন আমাদের পরিচিত যেমন নিম, তারপরে সজিনা, ইভেন গার্লিক বা নানান ধরনের মেডিসিনাল প্লান্টস আমরা যদি ফিডের সাথে ইউজ করি তাহলে কিন্তু এই মেন কাজটি আমাদের হয়ে যাবে। এছাড়াও যেমন অর্গানিক অ্যাসিড পাওয়া যায়, আরও অনেক ধরনের অ্যাডিটিভস আছে যারা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভস। এই দিকে আমাদের খামারিদের কিন্তু এগিয়ে আসতে হবে, এবং আমাদের যারা পরামর্শক আছেন, যারা খামারিদেরকে সহায়তা করেন, বড় ফার্মগুলো আছেন, অথবা যারা চিকিৎসক আছেন, তাদেরও কিন্তু এই দিকে মনোনিবেশ করতে হবে। খামারিদের সচেতনতা হতে হবে, এটা তো একটা বড় জিনিস। হ্যাঁ, আসলে সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি, যে যেখানেই আছি, তাহলে কিন্তু একটা নিরাপদ মাংস এবং ডিম, যেটা আমাদের চাহিদা ভোক্তাদের, সেটা আমরা পেতে পারি। নিজেদের স্বাস্থ্য সংরক্ষণে আসলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। মোহাম্মদ হাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের আলোচনায় আসছে বারবার যে সচেতন হতে হবে, এটা বন্ধ করতে হবে, ওটা চালু করতে হবে, আপনার কাছে যদি আমি সার্বিকভাবে জানতে চাই, একদম একটা সামারি, যে আমরা কি কি পদক্ষেপ একদম নিতে পারি বা কি নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরও কি নেওয়া হতে পারে, যার মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য পোলট্রি মাংসের মাধ্যমে নিশ্চিত করতে পারি। পোলট্রি সেক্টরের যে বিকাশ প্রাইভেট সেক্টরের মাধ্যমেই বাংলাদেশে পোলট্রি শিল্প এই পর্যায়ে আসছে। তো প্রাইভেট সেক্টরে বড় বড় যে কোম্পানিগুলি আছে, তারা কিন্তু এই যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, তারা নিয়ন্ত্রিত আছে সব কিছু, তাদের পরিকল্পিত। হ্যাঁ, এই জন্য খামার করার ক্ষেত্রে পরিকল্পনা খুব বেশি জরুরি। আচ্ছা, পরিকল্পিত খামার যদি গড়া হয় তাহলে সব কিছু পরিকল্পিত থাকবে। যেমন ইলিয়াস স্যার বলেছেন যে বায়োসিকিউরিটি, তো এই জন্য যখন একটা ফার্ম তৈরি করা হয় তখনই কিন্তু প্ল্যানিংয়েই থাকে যে বায়োসিকিউরিটির মেজারগুলি মেনে চলতে হবে। তখন এই পরবর্তী যে স্টেপগুলি আছে, মুরগি পালা বা অ্যান্টিবায়োটিক রোগ বালাই হওয়া, অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এগুলি সব কিছু নিয়ন্ত্রিত থাকবে। কিন্তু যখন শুরুতেই ভুল থাকবে, প্ল্যানিংটাই ভুল, তখন দেখা যাচ্ছে রাইট, তখন বায়োসিকিউরিটির জন্য কোনো প্ল্যানিং ছিল না, যার কারণে বিভিন্ন রোগ বালাই আসবে। হ্যাঁ, তারপরে তার যে অপারেশনাল যে সেখানেও তার হ্যাম্পার হবে, কারণ মূল প্ল্যানিংটা জরুরি। তো সেই জন্য যেটা হচ্ছে সরকারি সহযোগিতা দরকার। যেমন কোম্পানিগুলি তাদের নিজস্ব বিজনেসের স্বার্থে তারা তাদের সব কিছু প্ল্যানিং করে মেনটেন করতেছেন। যত আধুনিক যন্ত্রপাতি লেটেস্ট যেগুলো আছে সেগুলো সেই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। কারণ আমাদের কখনো অনেক বেশি গরম আসবে, হিট ওয়েভ আসবে, কখনো অতিরিক্ত ঠান্ডা আসবে। তো সেই সময় কিভাবে আমার পোলট্রি বা আমার প্রোডাকশন সবকিছু ঠিক থাকবে সে ব্যবস্থাগুলি নেওয়া আছে। সেজন্য কোম্পানিগুলি, প্রান্তিক খামারি যারা বা আমাদের যারা এই বড় একটা সুযোগ সুবিধার আওতা থেকে বাইরে আছেন, তাদেরকেও কি এর মানে এই সুযোগ সুবিধার আওতায় আনা সম্ভব কিনা, এই সম্পর্কে প্ল্যানিং আছে কিনা? অবশ্যই সম্ভব। হয়তো আমাদের প্রান্তিক যে খামারিগুলি আছে তাদের হয়তো এই যে এনভায়রনমেন্ট কন্ট্রোল, আধুনিক টেকনোলজি, সেগুলি ব্যবহারের নাও সম্ভব হতে পারে, কিন্তু অন্যান্য যেগুলি আছে, যেমন বেসিক যে জিনিসগুলি আছে, তারা চাইলে করতে পারে। তারাও কি কন্ট্রাক্ট ফার্মিং এর আওতায় আসতে পারে কিনা? হ্যাঁ, এখন যেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আমি যেমন কন্ট্রাক্ট ফার্মিং বিজনেসটা দেখি, তো সেখানে আমার সাথে প্রায় ৭,০০০ খামারি আছে যুক্ত। আচ্ছা, সারা বাংলাদেশে? হ্যাঁ, সারা বাংলাদেশে। এরকম আরও অন্যান্য কোম্পানিরও কিছু অনেক খামার কন্ট্রাক্ট ফার্মিংয়ে যুক্ত আছে। তো কন্ট্রাক্ট ফার্মিংয়ে যেটা হয় যে মনিটরিংটা সঠিকভাবে হয়,
যেমন আমরা কোনো কোলিস্টিন ব্যবহার করি না, কেনাও হয় না, কোনো ধরনের সিপ্রো আমরা কিনি না, ব্যবহারও করি না। তো এরকম ফার্মে শুধু ডিজিজ হলেই শুধু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, কারণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার একটা কস্টিং আছে, সেই কস্টিং অযথা আমরা খরচ করতে চাই না। সেই জন্য আমরা প্রিভেন্টিভ কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি না এবং স্ট্রিক্টলি মেনটেন করে আমরা দিই না অ্যান্টিবায়োটিক। শুধু যদি ডিজিজ আক্রান্ত হয় আমাদের ভেটেরিনারিয়ান সাজেস্ট করবে, তার সাজেশনেই শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে, তাও ফুল কোর্স। সাপোজ 3 দিনের ডোজ 3 দিনই পুরা করতে হবে। এবং শুধু তাই না, আমাদের এই ফার্মের যে মুরগিগুলি আছে সেগুলি বিক্রির আগে আমরা ব্রয়লার ফিনিশার ফিড খাওয়াই, যেখানে কক্সিডোস্টেট থাকে না, প্রায় 7 থেকে 10 দিন এটা খাওয়ানো হয়। এটা খাওয়ালে এটা উইথড্রল ফিড, তো এই বডিতে এই রেসিডুয়াল কোনো ইফেক্ট থাকে না, সেগুলি মেনটেন করে। আবার অসুস্থ মুরগি আমরা বিক্রি করি না, আমরা মুরগি যদি অসুস্থ থাকে সেটা ট্রিটমেন্ট করে সুস্থ হলে অ্যান্টিবায়োটিকের রেসিডুয়াল যে অ্যান্টিবায়োটিকের যে আছে উইথড্রল পিরিয়ড, এটা মেনটেন করে তারপরে এই প্রোডাক্ট আমাদের বিক্রি করা হয়। তো এগুলি আমাদের কোম্পানি থেকে স্ট্রিক্টলি মনিটরিং করা হয়। তো তেমনিভাবে যদি ডিলারের মাধ্যমে যারা করতেছে, যেমন ডিলারের মাধ্যমে যেখানে হচ্ছে খামারে যাচ্ছে, তারা অ্যান্টিবায়োটিক যখন বিক্রি করতেছে তখন তাদের একটা প্রফিট হয় অবশ্যই, সেজন্য বেশি করে বিক্রি, সেজন্য বেশি বিক্রি পুশ করে যে, এবং তারা অনেকেই ম্যাক্সিমাম জানেই না যে এটা হ্যাঁ, এবং ডোজ মেনটেন ঠিক মতো করা হয় না, প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, মুরগি তোলার শুরু থেকে শেষ পর্যন্ত তারা ব্যবহার করতেছে। তো এই ক্ষেত্রে যদি আমাদের সরকারি যে আমাদের অফিসগুলি আছে, লাইভ স্টক ডিপার্টমেন্ট আছে, তারা যদি এটাকে স্ট্রিক্টলি মনিটরিং করতো যে এই কোনো ধরনের প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, তারপরে রেজিস্টার ভেটেরিনারিয়ান শুধু সাজেস্ট করবে, সেখানে শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার, এই নিয়ন্ত্রণটা যদি তারা করতে পারতো, তাইলে আমাদের এই নিরাপদ, হ্যাঁ, এই যে যথেচ্ছা ব্যবহার হতো না এবং এটা আরও নিরাপদ হইতো। এটার জন্য আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ে যে মডেল আছে, আমাদের কাছে ডাটা আছে, তারপরে আমরা এই মনিটরিং ভালো করি। তো এগুলি সরকারিভাবে এবং যারা ডিলারের মাধ্যমে করতেছে সেখানে ইমপ্লিমেন্ট করলে আমাদের এই যে WHOর যে নির্দেশনা সেটা বাস্তবায়ন করে আমাদের যে পোলট্রি, ডিম, মুরগি, মাংস সব কিছুই নিরাপদ উৎপাদন করা সম্ভব এবং আমাদের দেশের জন্য এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। সেই সাথে আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাই, প্রফেসর ডক্টর জাকির হোসেন হাবিব এবং ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজকে আমাদের দীপ্ত কৃষি সংলাপে যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হলো, অর্থাৎ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের বিশাল একটি খাত পোলট্রি খাত, ডিম এবং মাংসের যে ভূমিকা, নিরাপদ খাদ্য লক্ষ্য অর্জনে আসলে আমরা সেটার ব্যাপারে কি করতে পারি, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন দীপ্ত টিভির সাথে, দেখছিলেন দীপ্ত টিভির নিয়মিত কৃষি বিষয়ক আয়োজন দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আগামী আয়োজনে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।